জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসনে, মিথ্যা হবে বেশি, লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জাতে উঠবে অজাতেরা, থাকবে না আর মান। জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, কথাগুলো বিদ্বানেরা সত্যি বলে গেছে। এমনি পড়লাম, এমনি, খুব বেশি ভাববেন না, এমনিই পড়লাম, বাকিটা আপনারা নিজেরাই বুঝে নেবেন। যাই হোক, আজকে শুরু করলাম যেহেতু শেয়ারিং এ একটা আড্ডা সেশন। আজকের আড্ডার বিষয়বস্তু, ধরে নিন আপনি ঈশ্বরে বিশ্বাসী এবং ঈশ্বর আপনাকে কিভাবে সাহায্য করছে। সত্যি কি ঈশ্বর সাহায্য করছে, নাকি শুধুমাত্র পাথরের ওই খোল নলচের উপরই আমাদের পূজা অর্চনা চলে আসছে দীর্ঘদিন ধরে। তার উপর নিজের বিচার বিশ্লেষণ। একটা গল্প প্রথমে বলি, গৌর গোপালের। গল্পটা হচ্ছে, এরোপ্লেনে অনেক যাত্রী যাচ্ছেন, তার সঙ্গে একজন বাচ্চা প্লেনের জানলার সাইডের সিটে বসে আছে এবং হ্যারি পটার পড়ছে। প্লেন ছুটছে। হঠাৎ খানিকক্ষণ পর প্লেনের এয়ার হোস্টেসরা বলল যে এখন আমরা চা, জল, বেভারেজ এগুলো সার্ভিস দিতে পারবো না, কারণ ওয়েদার খারাপ। ওয়েদার এতটাই নাকি খারাপ যে প্লেন একবার নিচে নামে তো একবার উপরে ওঠে, একবার ডান দিকে কাত হয় তো একবার বাঁ দিকে কাত হয়। সাধারণ যাত্রীদের বুঝতে অসুবিধে হলো না এ কেবলমাত্র টার্বুলেন্স নয়, এ কোনো বিপদ। হঠাৎই পাইলটের অ্যানাউন্সমেন্ট এলো যে প্লেন এমার্জেন্সি ল্যান্ডিং করাতে হবে। সবার মধ্যে, প্লেনে বসে থাকা সবার মধ্যে হুলস্থুল কাণ্ড। স্বাভাবিকভাবেই সেটাই হওয়া উচিত, কিন্তু যে বাচ্চাটা হ্যারি পটার পড়ছিল সে মহানন্দে হ্যারি পটার পড়ে যাচ্ছে, মাঝে মাঝে হাসছে, মাঝে মাঝে মনোসংযোগ করছে। তো সেইটা সেই সময় কেউ লক্ষ্য করে। তো এবার এমার্জেন্সি ল্যান্ডিং হবে, সেটা তো একটা বিরাট ব্যাপার। প্যানিক তো হবে, মানুষ প্যানিকগ্রস্ত তো হবে, এটা তো সাধারণ। তো যথারীতি প্লেনটি ল্যান্ডিং হলো, এমার্জেন্সি ল্যান্ডিং হলো এবং সকলে বেঁচেও গেল। কোনো রকমের কোনো দুর্ঘটনা ঘটেনি। সেই সময়ও ওই ছেলেটি কিন্তু, ওই বাচ্চা ছেলেটি হ্যারি পটারের বইয়ের লাস্ট অধ্যায়টা হয়তো পড়ছে এবং মুখে হাসি নিয়ে। তো ওকে দেখে তার পাশের যাত্রী, অনেকটা বয়স তার, তাকে জিজ্ঞেস করেছিল, হ্যালো ব্রাদার, তুমি এতক্ষণ ধরে যা যা ঘটনা দেখলে তাতে তোমার কোনো প্রতিক্রিয়া দিলে না। তুমি ছোট হলেও তোমার মধ্যে তো একটা ভয় কাজ করা উচিত ছিল, কেন করেনি? ছেলেটি হেসে বলেছিল, আমি তখন হ্যারি পটার পড়ছিলাম, আমার সেটাই ভালো লাগছিল। আর এই যে প্লেনটা চালিয়ে নিয়ে আসছিল সেটা ছিল আমার বাবা। আর আমার বাবার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে যে আমার বাবা আমার কোনো ক্ষতি হতে দেবে না। একটু ভাবুন, একেই বলে বিশ্বাস, একেই বলে ভরসা। যদি চোখ বন্ধ করে আপনি আপনার ঈশ্বরকে ভরসা করেন, বিপদ এসছে মানেই ঈশ্বর আপনাকে পরীক্ষা নিচ্ছে এমন নয়। বিপদ এসছে মানেই ঈশ্বর আপনার হাত ছেড়ে দিয়েছে এমনটাও নয়। ঈশ্বর বিপদের মধ্যে দিয়ে নিজেও যান এবং আপনাকেও যেহেতু সঙ্গে রাখেন, তাই আপনিও বিপদের মধ্যে দিয়ে যান। ঈশ্বরই দায়িত্ব নিয়ে আপনাকে বাঁচিয়ে তুলবে যদি আপনি ঈশ্বরের উপর ভরসা করেন। সেই সময় যদি আপনি ঈশ্বরের উপর থেকে ভরসাটা তুলে ফেলে আপনি সেই সময় নিজেকে বাঁচানোর জন্য ঈশ্বরের যে পুজো অর্চনা এতদিন করে এসছেন সব কিছুকে মিথ্যে বলে প্রমাণ করার চেষ্টা করেন, তাহলে ঈশ্বর আপনার হাত সহজে ছেড়ে দেবে। এই গল্পটা দিয়ে কেন শুরু করলাম? সকলের মনোবলকে একটু চাঙ্গা করার জন্য। নাস্তিকদের জন্য এই গল্প নয়। যারা নাস্তিক তারা নিশ্চয়ই নিজের পথ খুঁজে পাবেন। আমি আস্তিক একজন মানুষ, তাই আমি আধ্যাত্মিকতার উপর বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে আমি একা চলি না। আমার সামনে সবসময় আমার শিব, আমার বন্ধু, আমার সব থেকে কাছের মানুষ উনি আমার কাছে। তিনি আমাকে নিয়ে যাচ্ছেন, পথ দেখাচ্ছেন এবং তার দেখানো পথেই আমি এগিয়ে চলেছি, উন্নতি লাভ করছি, কখনো ফেল করছি, সবটা মিলিয়ে মিশিয়েই জীবনটা বেশ রঙিন আমার। যাই হোক, আপনারা কেমন আছেন? আপনাদের প্রশ্ন, প্রচুর প্রশ্ন পেয়েছি ভয়েস রেকর্ডিং এর মাধ্যমে। আজকেও হয়তো দুটো বা তিনটে প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব, কিন্তু তার সাথে আলোচনা করব নিজের বিবেক, বুদ্ধি এগুলোকে সবসময় চাঙ্গা রাখবেন, প্র্যাকটিসের মধ্যে রাখবেন। দেখুন, যে গাড়ি বসে যায় সেই গাড়ির ইঞ্জিন কিন্তু নষ্ট হয়ে যায়, কিন্তু যে গাড়ি প্রত্যেক দিন একটু হলেও রাস্তায় বেরোয় সেই গাড়ি কিন্তু অনেক দিন টেকসই হয়, সেই গাড়ি অনেক দিন স্টে করে মানুষের কাছে। তাই আপনার মনকে, আপনার বিবেককে, আপনার আধ্যাত্মিকতাকে প্র্যাকটিসের মধ্যে রাখবেন। এটাও কিন্তু এক ধরনের অনুশীলন। অনেকেই আছেন যারা অফিসে চাকরি করেন, অথবা কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করেন, অথবা ব্যাংকিং সেক্টরে কাজ করেন, অথবা গভর্নমেন্ট জব করেন। বাড়িতে ফিরে তারা প্রচন্ড একা ফিল করেন।
যে সময়টা তিনি বাড়ি ফিরে আসছেন, মানে অফিস থেকে বেরোনোর আগের মুহূর্ত থেকেই তার শুরু হয় প্যানিক। একদম ন্যাচারাল কথা বলছে, আমার নিজের অনুধাবন থেকে বলছে। আমি বহু মানুষকে অবজার্ভ করি অ্যান্ড আই কনসিডার আই এম আ গুড অবজার্ভার। আই এম নট আ গুড আর্টিস্ট, আই এম আ গুড অবজার্ভার। আমি প্রচুর মানুষকে অবজার্ভ করতে দেখেছি যে 4টের সময় হয়তো তার অফিস ছুটি হবে, ঠিক 4:45 বা 3:30 থেকে তার মুড ফ্ল্যাকচুয়েট করে, মুড সুইং করে এবং সে ডিপ্রেশনে পড়ে। অত ডিপ্রেশন না হলেও সে একটা প্যানিকগ্রস্ত হয় যে এবার তাকে একা চলে যেতে হবে বাড়ি। এতক্ষণ অফিস কলিগরা ছিল, বন্ধু ছিল, বান্ধব ছিল, যে কফি দেয় তার সঙ্গে বন্ধুত্ব ছিল, আড্ডা ছিল, স্মোকিং জোন ছিল, সবটাকেই পেছনে ফেলে রেখে আবার কালকে সকালবেলায় এসে জয়েন করবে, সেই অপেক্ষাটুকু অনেক মনে হয়। এটা কেন মনে হয় জানেন? আপনি নিজের সঙ্গে ভালো নেই, আপনি নিজেকে অ্যালাউ করছেন না। আপনি খুঁজছেন যে আপনার সঙ্গে কেউ এমন থাকবে। কোনোদিন কোনো বন্ধু এলো, আপনি ড্রিঙ্ক করলেন, নীল লাল জল খেলেন, সেটা কিন্তু পার্মানেন্ট সলিউশন নয়, সেটা কিন্তু টেম্পোরারি সলিউশন। এই প্রবলেমটার সলিউশন হচ্ছে আপনি নিজেকে অ্যালাউ করুন। বই পড়ুন, কবিতা পড়ুন, না পড়তে হলে আমার মতো রেকর্ড করুন, না করতে হলে আপনি সিনেমা দেখুন, সেই সিনেমা নিয়ে নিজেই পর্যালোচনা করুন। যদি সেই পর্যালোচনা কাউকে শোনানোর মতো মানুষ থাকে তাকে শোনান, যদি না থাকে আপনি নিজেই পরে দেখুন। ছোট ভিডিও বানানোর চেষ্টা করুন। প্রচুর কাজ আছে জানেন তো। ভালো রান্না করার চেষ্টা করুন, একাই র্যালিশ করে খাবেন। আমি তো বহু সময় এমন গেছে এবং এখনো যায়, ভালো রান্না করলাম এবং একাই র্যালিশ করে খেলাম। হ্যাঁ, অন্যরা থাকলে বা অন্য কেউ খেলে শেয়ার করলে আমার নিশ্চয়ই ভালো লাগতো, কিন্তু কেউ নেই যখন আমি আমিটাকে কেন ডিপ্রেসড করব? এটা হচ্ছে আমার কাছে প্রথম প্রায়োরিটি। আমি নিজেকে প্রচন্ড ভালোবাসি, ঈশ্বরকে প্রচন্ড ভালোবাসি। ঈশ্বর ওই মানুষটাকে ভালোবাসবেন যে মানুষটা নিজেকে ভালোবাসে। ধরুন আপনি আপনার ঘরে একটা পেনদানি রেখেছেন এবং সেই পেনদানির যত্ন নেন না, তাহলে সেই পেনদানি কি করে বহুদিন যাবত আপনার পেনগুলোকে আঁকড়ে ধরে থাকবে? আগে তো পেনদানির যত্নটা নিতে হবে, তারপরে তো ভালো ভালো পেন ওর মধ্যে রাখবেন। আগে তো নিজের যত্ন নিতে হবে, তারপরে তো আপনি ভালো ভালো কথা ভগবানকে বলবেন। নিজের যত্ন নেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। যাই হোক, আপনি প্রশ্ন উত্তর পর্বে একটু যাই। আপনারা প্রচুর রেসপন্স করেন, আমাকে আশীর্বাদ করেন। আজকেও প্রচুর চিঠি এসছে। একটা চিঠি এসছে মুন্না চৌধুরী, জর্জ কোর্ট রোড, পশ্চিম মেদিনীপুর। খুলে দেখলাম একটা জামা, 3টে চিঠি, রসগোল্লা, জগন্নাথ বলরাম সুভদ্রা, ছোট্ট শোপিস, আমলকি এবং কিছু ওই যা আমাদের ডোনেশনস আসে আর কি। ডোনেশন তো নয়, দান আর কি, ওই একই হলো। এনিওয়ে, যাই হোক, আমি এবার প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। হাই জিতু, আমি চৈতালি ব্যানার্জি, হাওড়া আন্দুলে থাকি। তুমি বিশ্ববিখ্যাত শ্রী সত্যজিৎ রায়ের বায়োপিকে অপরাজিত হয়ে বিশ্ববন্দিত হয়েছ। আমার তোমার কাছে প্রশ্ন, তুমি তো একজন ক্রিকেটার, স্পোর্টস পার্সন, ক্রিকেট খেলতে ভালোবাসো, তুমি স্টেট লেভেল সুইমার। তো যদি কখনো কোনো ক্রিকেটারের বায়োপিকে তোমার রোল প্লে করার অফার আসে তোমার কাছে, তুমি কি সেই অফার অ্যাকসেপ্ট করবে? তোমার পছন্দের কোন ক্রিকেটারের ভূমিকায় তুমি অভিনয় করতে চাও? নমস্কার চৈতালি ম্যাম, আমি সত্যজিৎ বাবুর বায়োপিক করিনি, আমি করেছিলাম হচ্ছে মেকিং অফ পথের পাঁচালী। এনিওয়ে, সবাই বলে আর কি আমি বায়োপিক করিনি। ছোট্ট একটা ওনার জীবনের অংশ তুলে আমাদের ছবি তৈরি করেছিলেন অনিক দত্ত। আপনি যে প্রশ্নটা করলেন যে আমি কোনো ক্রিকেটারের ভূমিকায় আমি অভিনয় করতে চাই কিনা বা সেটা কে, আমি কোনো বায়োপিকেই অভিনয় করতে চাই না। এটা কেন জানি না আমার নেশায় পরিণত হয়েছে। হ্যাঁ, এবার চাই না বলে আমি একদম দৃঢ় প্রতিজ্ঞ নই, কিন্তু এই মুহূর্তে আমার মাইন্ডসেট ওই রকম কিছু নেই। আমি ভালোবাসি ক্রিকেটকে এবং ঠিক আছে, কিন্তু কোনো ক্রিকেটার এমন নয় যে আমি তার বায়োপিক করতে চাইবো, এমন এখনো মনের বাসনা তৈরি হয়নি। থ্যাংক ইউ ম্যাম। হ্যালো জিতু, আমি পলি দত্ত রায়, ফার্ম কদমতলা, হাওড়া। গতকাল 3/1/26 তুমি লাইভে এসে যখন বললে এনজিওর ব্যাপারে, আমার যে তখন কি আনন্দ হচ্ছিল তোমায় বলে বোঝাতে পারবো না। জিতু ও জিতু বাহিনীর এনজিও, যা সমাজের কাছে একটা আলাদাই নিদর্শন স্থাপন করবে। আমার তোমার কাছে একটা স্পেসিফিক কোশ্চেন আছে। বর্তমানে তুমি যে সিরিয়ালটা করছো সেটা জন্মান্তরবাদের কাহিনীর উপর নির্ভর। বাস্তবে কি তুমি জন্মান্তরবাদে বিশ্বাস করো? হ্যালো পলি ম্যাম, হ্যাঁ, একটা এনজিও খোলার ব্যাপারে আমি আমার টিম একটা তাগিদ নিয়েছি এবং সেটা নেওয়াটাই বাঞ্ছনীয় আমার মনে হয়েছে। যেভাবে সাহায্যের হাত মানুষ বাড়িয়ে দিচ্ছে এবং সেগুলোর যথাযথ ব্যবহার আমরা করতে চাইছি, প্রত্যেকটা মাসে, প্রত্যেকটা প্রতিক্ষণে আমরা করতে চাইছি বলে এনজিওর
দরকারটা আমরা অনুভব করছি। আপনার সেকেন্ড কোয়েশ্চেনের উত্তর হচ্ছে হ্যাঁ, এটা একটু পুনর্জন্ম কেন্দ্রিক। না, আমি পার্সোনালি পুনর্জন্মে বিশ্বাস করি না। আমি একটা জন্মে বিশ্বাস করি, আমি মুহূর্তে বিশ্বাস করি, আমি বর্তমানে বিশ্বাস করি, আমি পরের জন্মে বিশ্বাস করি না। যদিও সত্যজিৎ রায়ের ছবি দেখার পর খানিকটা পুনর্জন্ম বিশ্বাস করেছিলাম, সোনার কেল্লা দেখার পরও আমার মনে হয়েছিল। বাকিটা বিশ্বাস করি না। হ্যাঁ, ফিকশন গল্পে বিশ্বাস করি, বাট নন ফিকশন কোনো গল্পে অলৌকিক ঘটনা আমি বিশ্বাস করি না। থ্যাংক ইউ ম্যাম। হাই জিতু, আমি দেবলীনা পাল বলছি নিউ টাউন থেকে। আশা করি তুমি খুব ভালো আছো। আমি তোমার খুব বড় একজন ভক্ত। তোমায় কিছু প্রশ্ন করবো, মনে আসলে একটা প্রশ্ন খুব জানতে ইচ্ছা করে, উত্তর খুব জানতে ইচ্ছা করে যে তোমার আগের অনেক ভিডিও, ইন্টারভিউজ, অভিনয়, অনেক কিছু যা যা ছিল সব দেখেছি, এখন তো দেখি সব কিছু। তো আমার মনে হয়েছে যে তুমি তোমার জীবনের সমস্ত দিকেই অনেক পরিবর্তন এনেছো, ইন এভরি অ্যাসপেক্ট, ইন কেস অফ ফিজিক্যালি, মেন্টালি, ইন এভরিথিং, এভরি অ্যাসপেক্ট অফ ইউর লাইফ ইউ আর চেঞ্জড অ্যা লট। এবং যে চেঞ্জটা মানে সত্যিই খুব ইমপ্রেসিভ অ্যান্ড সত্যিই খুব ভালো লাগার। তো সে তোমার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি হোক বা মানুষের প্রতি তোমার দৃষ্টিভঙ্গি হোক, সব কিছুই খুবই ইমপ্রেসিভ। প্লাস তোমার ভেতরে যে চাইল্ডিশ মনোভাব, সেটাও তো সবার খুব প্রিয়, মানে আমারও খুব প্রিয়। তো জানতে ইচ্ছা করে যে তুমি মানে এদের সাথে সাথে ম্যাচুরিটি সবারই হয়, বাট তাও তুমি যে তোমার জীবনের এত বড় একটা চেঞ্জ, আমার মনে হয়েছে বেশ বড় তোমার একটা চেঞ্জ আগের সাথে এখনকার। তো সেটার পিছনে কোনো কারণ বা তুমি কীভাবে নিজেকে মানে এই পরিবর্তনটা করেছো, যদি তুমি জানাও ভালো লাগবে শুনতে। থ্যাংক ইউ। Hello Debolina ma'am, thank you for asking me a beautiful question. পরিবর্তন যে আমি খুব কনসাসলি করেছি এমন নয়, সচেতনভাবে করেছি এমন নয়। আমি প্রত্যেক দিন বাঁচি এবং প্রত্যেকটা মুহূর্তে বাঁচি, এবং আমি আমার জীবনে করণীয় কোনো কাজ নিয়ে রিগ্রেট করি না। যেটা ভুল হয়েছে, মানুষ তো ভুল ঠিক নিয়েই আর কি বেঁচে থাকে। ভুল তো মানুষ মাত্রই হবে, যেহেতু আমি মানুষ। তো ভুল যেটা হয়েছে সেটাকে আমি অ্যাকসেপ্ট করি, ডিজোন করি না, আমি স্বীকার করি এবং সেটাকে পরিবর্তন করার চেষ্টা করি। আমি নিজেকে আরোপিত করি না, আমি নিজে যেমন তেমনটাই মানুষের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি। ফার্স্ট অফ অল, যেটা হয়তো আগে করে উঠতে পারতাম না। আগে একটু বেশি ইন্ট্রোভার্ট ছিলাম, এখনো ইন্ট্রোভার্ট, বাট নিজেকে এক্সপ্রেস করার ক্ষেত্রে আমি এখন আগের মতো ইন্ট্রোভার্ট নই। এখন ভালো জিনিসটাকে ভালো বলি, খারাপটাকে খারাপ বলি। আগে হয়তো এতটা বলে উঠতে পারতাম না। ফিজিক্যালি যদি আমার চেঞ্জেস বলেন, তাহলে তো ওইটা আমার হাতে নেই, ওটা প্রকৃতির হাতে, ওটা নেচারের হাতে। নেচার আমাকে যেভাবে চেঞ্জ করবে সেইভাবেই আমি আস্তে আস্তে নিজেকে চেঞ্জ করব। বাকিটা আমি যে খুব কসরত করেছি, খুব ভেবে করেছি এমন নয়। হ্যাঁ, বই পড়া প্রচুর বাড়িয়েছি। আমি এটা বহু ইন্টারভিউতেও বলেছি যে বই পড়া আমার মননটাকে পাল্টে দিয়েছে। মননটা পুরো চেঞ্জ হয়ে যায়। মানে যারা বই পড়ে আমি দেখেছি, তাদের মনন চেঞ্জ হয়ে যায়, তাদের ধৈর্য শক্তি বেড়ে যায়, তাদের ভাবনার শক্তি বেড়ে যায়। তারা যে প্রফেশনেই থাকুক না কেন, সেই প্রফেশনের প্রতি প্রেম জন্মায়। প্রফেশনে দেখুন, যে কোনো পেশায় কাজ করতে গেলে খারাপ সময় আসবে, ভালো সময় আসবে, মানে আপস অ্যান্ড ডাউনস যেটাকে বলি। কিন্তু ওই খারাপ সময়টাকে এনজয় করা, সেটা কিন্তু বই আমাকে দিয়েছে, ট্রাস্ট মি। তার সঙ্গে যে সংযোগ, সেটা আমি বলে বোঝাতে পারবো না। অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে বইয়ের সঙ্গে আনন্দ পাওয়ার, মানে কাজের জায়গায় আনন্দ পাওয়ার অথবা খারাপ সময়ে আনন্দ পাওয়ার কি সংযোগ থাকতে পারে। আছে, আপনারাও চেষ্টা করুন, পাবেন। এই আর কি ম্যাম, আর দীর্ঘায়িত করলাম না। হাই জিতু, আমি বিজেতা বলছি। আমি গতকালও তোমাকে একটা রেকর্ড পাঠিয়েছিলাম। এই আজকে আজকে 4 তারিখ এবং এখন বাজে রাত্রির 11:19। আমি তোমার কিছু ইউটিউব অডিও ভিডিও দেখছিলাম, তো সেটা দেখে আমার হঠাৎ করে মনে হলো যে তোমার সাথে একটু কিছু কথা বলা দরকার, মানে ইচ্ছা করলো। এবং একটা কোয়েশ্চেন আছে, এই যে অডিও বা রেকর্ডগুলো তোমাকে পাঠানো হচ্ছে, এগুলো তুমি কি সরাসরি সিলেক্ট করো নাকি তোমার টিম সিলেক্ট করে? মানে আমি এখন তোমাকে চিঠি তো লিখে উঠতে পারছি না, কিন্তু কিছু কথা আছে যেগুলো তোমাকে শেয়ার না করলে বলতে পারো আমার শান্তি হয় না। তো সেই কারণের জন্যই জানতে চাইছিলাম। যদি তুমি উত্তরটা দাও ভালো, তুমি যদি এটা তোমার ইউটিউব ভিডিওতে শেয়ার করো তো ওকে, না করলেও আমার কোনো সমস্যা নেই, শুধু তুমি উত্তরটা দিলেই আমি খুশি হব। এবং আরেকটা কথা বলার ছিল যে
তোমাকে মানে চিরদিনই তুমি যে আমার 300 পর্ব পূর্ণ হওয়ার জন্যে কংগ্রাচুলেট করব, নাকি তোমাকে একটু বকাঝকা করব, এটা ভেবে উঠতে পারছি না। তবে একটা কথা তোমাকে আমি বলতে চাই, আমি দেখি তুমি অনেক রাত অবধি জেগে থাকো। তুমি বলো টাইমে তুমি খাওয়া দাওয়া করো, বা বাবাইদা তোমাকে ঠিকঠাক টাইমে খাওয়া দাওয়া মানে মানে যত্ন করে তোমার আর কি, কিন্তু আমার কেন জানি না মনে হয় যে তুমি ঠিক মতন খাওয়া দাওয়া টাইম মতন করো না। তুমি প্রচণ্ড কাজ পাগল। আমার মনে হয় যে তুমি সেগুলো ঠিক মতন সময় মতন করো, কারণ আমি জানি না এটা তোমার সাথে আমার কীরকম যোগসাযোগ বা যোগাযোগ, যে তোমার যখন কোনো শরীর খারাপ হয় সেমভাবে আমারও কোথাও না কোথাও কিছু না কিছু এফেক্ট আসে। তো এটা প্রথম থেকেই মানে অনেক দিন ধরেই এই ঘটনাটা হয়ে আসছে, সেই কারণেই আমি তোমাকে লাকি বলি। অ্যান্ড প্লিজ আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে প্লিজ তুমি নিজের যত্ন নাও, আর মাঝে মাঝে কিছু সুন্দর সুন্দর ভিডিও, অডিও ভিডিও যেটাই হোক তুমি একটু শেয়ার করো, কারণ তোমার কণ্ঠস্বর শোনার অপেক্ষায় আমি থাকি। অ্যান্ড ওয়ান্স এগেইন তোমাকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি এই অভিনব আইডিয়াটার জন্য। আমি ভীষণ খুশি যে আমি তোমাকে অডিও রেকর্ড করে পাঠাতে পারি। শুধু এটাই একটা চিন্তা যে এটা তোমার কাছে সরাসরি পৌঁছয় নাকি তোমার টিমের কাছে। প্লিজ তুমি এটা একটু ক্লিয়ার করো। হ্যালো বিজেতা ম্যাম, প্রথমত বলি হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো থাকবেন। আপনি অনেকটা সময় ধরে বলেছেন, কি হয় আমি আপনার সময় ধরে বলাটাকে আমি খারাপ বলছি না, আসলে যত আপনি বলবেন তাহলে আমাদের সময়টা কমে আসবে বলার, উত্তর দেওয়ার। কারণ আমি আমার এই ভিডিওটা মানে আমাদের এই অডিও ভিডিওটা ম্যাক্সিমাম 15 মিনিট, খুব বেশি হলে 16 মিনিট করতে পারি। তো এনিওয়ে, আপনি যখন একটু বেশি বলেছেন তাহলে আমাকে একটু কম বলতে হবে। তো এইটাই তো আমাদের অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, আমার টিমের কাছে আসে, মানে মেল আইডিটা তারাও তো দেখে, তার কাছেও আসে, তারাও শুনে, মানে তারা শুনে মানে দুজন এটা টেক কেয়ার করে এবং আমিও শুনি। আমার তো খুব ভালো লাগে। সময়ের অভাবে ওরা যখন শর্ট লিস্টেড করে দেয় দেন শুনি। কখনো কখনো নিজে সবটাই শুনি, যেমন এইটা ফরচুনেটলি আমি শুনেছি খুলে, যে এত বড় একটা ফাইল। আর আমি খাওয়া দাওয়া বলুন, মানে আমার বাড়িতেও একজন রয়েছে এবং আমি নিজে একা থাকতে যেহেতু ভালোবাসি, একা থাকলে একার যত্ন নিতে হয়। আমি নিজেকে প্রচণ্ড ভালোবাসি, বিশ্বাস করুন, প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। হ্যাঁ, শরীর খারাপ তো হবে, আমাদের শরীর একটা মেশিন, আমি আগেও বলেছি, যন্ত্র তো কখনো কখনো বিকল হয়, তাই সেটা নিয়ে খুব একটা ভাবিত নই আমি। বাট আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চিঠি লিখুন, বা আপনি নিজের কাছেই নিজে চিঠি লিখুন। আমি তো প্রত্যেকদিন রোজনামচা করি, সেটাও তো এক ধরনের চিঠি লেখা নিজের কাছে, তো সেটা করুন। ভালো থাকবেন।